ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। আজকের এপিসোডটি যারা ভৌতিক গল্প পছন্দ করেন তাদের জন্য খুবই রোমাঞ্চকর হতে চলেছে। আমাদের আজকের নিবেদন নিশি রাতের গল্প। গল্প পাঠে সন্দীপ। তো চলুন গল্পটি শুরু করা যাক। শুরু হতে চলেছে নিশি রাত। পাবনা জেলার একটা প্রত্যন্ত গ্রামে আমার শৈশব আর কৈশোর কেটেছে। এখানকার স্কুল থেকেই আমি এসএসসি পাস করেছি। এরপর অবশ্য শহরে চলে আসি। এত কথা বলছি কারণ আমার এই ঘটনাটা এই গ্রামেই ঘটেছে। আমার সাথে ঘটেছে বললে আসলে ভুল হবে, কারণ ঘটনাটি ঘটে আমার মায়ের সাথে। বলতে গেলে আমি একজন প্রত্যক্ষদর্শী। সময়টা তখন 1994 সাল। আমি তখন বেশ ছোট, ক্লাস 3-তে পড়ি। একে তো গ্রাম অঞ্চল, তার উপর আমাদের বাড়ি ছাড়া আশেপাশে কোনো বাড়িতে ইলেকট্রিসিটি নেই। বলা উচিত আমাদের আশেপাশের বেশিরভাগ বাড়িঘরই কৃষকদের। তাই সন্ধ্যা হবার পরপরই চারিদিক শুনশান নীরবতা নেমে আসে। ঝিঁঝির শব্দ ছাড়া অন্য কোনো শব্দ পাওয়া যায় না। আমাদের বাড়িটা অনেক বড় জায়গা নিয়ে প্রতিষ্ঠিত। বাড়িতে একটা একতলা বিল্ডিং, একটা টিনের ঘর আর একটা রান্নাঘর। গ্রাম বলে রুমের সাথে কোনো লাগানো টয়লেট নেই। বাড়ির পশ্চিম দিকে একটা বিশাল বাঁশ বাগান। তার সামনে কিছুদূর এগোলেই দুইটা কবরস্থান। আমাদের পরিচিত কারো না। আমার বাবা বাড়িটা বানানোর আগে থেকে সেই কবর দুটো ছিল। যেদিনকার ঘটনা সেদিন রাতে আম্মা আমাকে রাত তখন 2টো থেকে কিংবা 2:30 থেকে ঘুম থেকে জাগান এবং টয়লেট যাওয়ার জন্য। ছোট মানুষ তো, তাই প্রতিদিন ওই সময়টাতে আমাকে ডেকে ওঠানো হতো যাতে বিছানা না ভেজায়। যাই হোক, ঘুম জড়ানো চোখে আমি উঠে টয়লেটে গেলাম। এসে আম্মাকে পেলাম না। কি ভাবলাম মনে নেই, কিন্তু আমি ঘরে ঢুকে বিছানায় উঠে যাই এবং কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ি। এভাবে কতক্ষণ যে ঘুমিয়েছিলাম মনে নেই, তবে কিছু সময় পর বিকট চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। প্রথমে ঘাবড়ে গেলেও পরে দৌড়ে রুম থেকে বের হই। দেখি উঠানে আমার আম্মা সেন্সলেস হয়ে পড়ে আছেন। আমার 2 বড় ভাই জলদি জলদি আমাকে ধরে ঘরে নিয়ে আসে। সে রাতে অনেক চেষ্টা করেও আম্মার জ্ঞান ফেরানো সম্ভব হয়নি। আমার বাবা সরকারি চাকরি করে, সেই কারণে উনি প্রায়শই ঢাকা থাকতেন। বাড়িতে থাকতাম আমরা 4 ভাই বোন। সেই রাতে আমরা অনাথের মতো কেঁদে রাত পার করলাম। আমার আম্মার জ্ঞান ফিরে সকালে ফজরের নামাজের পর। জ্ঞান ফিরলেও তিনি আমাদের সাথে নর্মাল কোনো কথাবার্তা বললেন না। যা বললেন আবোল তাবোল, এবং ছোট থাকার কারণে আমি প্রায় কিছুই বুঝতে পারলাম না।
এভাবে প্রায় বছর খানেক কেটে গেল। আমার বাবা আম্মাকে ডাক্তার কবিরাজ সবখানেই নিয়ে গেল, কিন্তু অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। আম্মা প্রায় ঘুমের মধ্যে চিৎকার করে উঠে বলতেন, আমার হাতটা খেয়ে ফেললো, তোরা জলদি কিছু কর, আমাকে বাঁচা। কিন্তু আমরা ছোট ছিলাম, তাই কিছুই করতে পারতাম না, শুধুই কাঁদতাম বসে বসে। এভাবে চলার পর হঠাৎই একদিন এক কবিরাজের সন্ধান পাওয়া গেল। তিনি আমাদের বাড়িতে আসলেন, আমার আম্মাকে দেখলেন। কবিরাজ এমনিতে খুবই কম কথা বলতেন, তাই আমার বাবা অনেক প্রশ্ন করলেও তিনি বেশিরভাগেরই কোনো উত্তর দিলেন না। শুধু বললেন একটু পায়েস রান্না করতে। পায়েস রান্না করা হলে তিনি তা একটা কলা পাতায় ঢেলে পশ্চিম দিকের কবরগুলোর পাশে রেখে আসলেন। তারপর আমাদের বাড়ির চতুর্দিকে চার কোণায় 4টে খুঁটি পুঁতে দিলেন এবং শেষে আমার আম্মাকে কয়েকটা তাবিজ দিয়ে চলে গেলেন। বলা বাহুল্য, সেদিনের পর থেকে আমরা আম্মার মধ্যে পরিবর্তন দেখতে পেলাম। আম্মা সপ্তাহ হতেই প্রায় সুস্থ হয়ে গেলেন। তারপরই আম্মার মুখে আমরা যা শুনেছিলাম যে সেদিন কি হয়েছিল। তিনি বলেন, সেদিন আমি এক পাশের টয়লেটে ঢোকার পর আম্মা অন্য পাশের টয়লেটে ঢোকেন। আমি টয়লেট করে চলে আসার কিছু সময় পর আমার টয়লেট থেকে বের হন। হঠাৎ একটা দমকা বাতাস বয়ে যায় এবং আম্মাকে অবাক করে বাঁ হাত থেকে একটা কুকুর বের হয়। উল্লেখ্য এই যে আমাদের টয়লেটটা বাঁ ধারের পাশেই ছিল, তবে কুকুরটার সাইজ একটা 6 মাসের বাছুরের সমান ছিল। মাথায় 2টা শিং এবং চোখ দুটো যেন আগুনের গোলার মতন জ্বলজ্বল করছিল। জিহ্বাটা বেরিয়ে আছে এবং তা দেখে অনবরত লালা গড়াচ্ছে। কুকুরটা বাতাসের বেগে আমার সামনে এসে ঠান্ডা চোখে আমার আম্মার চোখের দিকে তাকিয়ে থাকে। তারপরের ঘটনা আর আমার আম্মার মনে ছিল না। এবার একটা রহস্য উদ্ঘাটন করা যাক। আম্মা যখন অসুস্থ ছিলেন তখন তিনি প্রায় ঘরের মধ্যেই বলতেন, আমার হাতটা খেয়ে ফেললো। এটা যখন ওনাকে জানানো হয় তখন তিনি বললেন তিনি দেখতেন সেই কুকুরটা এসে চিপিয়ে চিপিয়ে ওনার হাতটা খাচ্ছে। গল্প শ্রোতাদের উদ্দেশ্যে কিছু কথা। তবে যেই অবস্থা আমার 4 ভাই বোন পার করেছি, মহান আল্লাহর কাছে প্রার্থনা করি এমন সময় যেন কারো কাটাতে না হয়। কারণ আম্মা ঘরের মধ্যে তখন অনেক রকম কথা বলতেন, যা শুনে প্রায় মনে হতো আম্মা হয়তো আর বাঁচবে না। আম্মা কি কথা বলতো তা এখন আমার পুরোপুরি মনে নেই। তবে খাওয়া দাওয়ার অনেক সমস্যা হতো, কারণ আমরা কেউই রান্না করতে পারতাম না। মহান আল্লাহর ইচ্ছায় আমার আম্মা এখন পরিপূর্ণ সুস্থ। গল্পটি এখানেই শেষ হলো নিশি রাতের গল্প। গল্পটি তেমন ভয়াবহ ছিল তা আপনারা বলেন। গল্পটি সত্য ঘটনার উপর পরিপ্রেক্ষিত। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের এই গল্প পরিবারকে
বাড়াতে অবশ্যই এই গল্পগুলি নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং শুনতে থাকুন আমাদের গল্পগুলো। দেখা হচ্ছে পরের গল্পে বৃহস্পতিবার রাত 10টা, ঝুমকা ছমছম করা পরিবেশ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।